যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের পর লেবাননে ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এমন অভিযোগ করে তেহরান সতর্ক করে বলেছে, এ হামলা চলতে থাকলে কঠোর জবাব দেওয়া হবে। এদিকে দক্ষিণ লেবাননের নাবাতি অঞ্চলে ইসরায়েলি হামলায় অন্তত ৪ জন নিহত হয়েছেন। আর এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট অসন্তোষ প্রকাশ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছে। মধ্যপ্রাচ্যের আরও খবর জানাচ্ছেন নাহিদা রিন্থি। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে উত্তপ্ত লেবানন সীমান্ত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও থামছে না ইসরায়েলি হামলা। লেবাননের দক্ষিণাঞ্চলে নতুন করে চালানো একাধিক ড্রোন হামলায় হতাহত হয়েছে অনেকে। আর মধ্যপ্রাচ্য সমঝোতা স্মারক সইয়ের পর থেকে ইসরায়েল দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি ৮৪ বার লঙ্ঘন করেছে। তেহরান সতর্ক করে বলেছে, হামলা অব্যাহত থাকলে কঠোর জবাব দেয়া হবে। এছাড়াও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করতে হবে, নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং লেবানন থেকে ইসরায়েলি সেনা সরিয়ে নিতে হবে। যুদ্ধবন্ধে দখলদারিত্বের অবসানও অন্তর্ভুক্ত। এই যুদ্ধে ইসরায়েলি বাহিনী কর্তৃক দখলকৃত অঞ্চলগুলো থেকে তাদের সেনা প্রত্যাহার না করা পর্যন্ত যুদ্ধ পুরোপুরি শেষ হবে না। লেবাননে ইসরায়েলি হামলায় ডোনাল্ড ট্রাম্পও ক্ষুব্ধ, বলেছেন নেতানিয়াহুকে আরও দায়িত্বশীল আচরণ করতে হবে। না, ইসরায়েল যেভাবে লেবানন এবং হিজবুল্লাহকে সামলেছে তাতে আমি খুশি নই। ইসরায়েলের এমন কর্মকাণ্ডে মূল চুক্তির ওপর একটা নেতিবাচক প্রভাব পড়ে। এছাড়া যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, চুক্তির মূল শর্ত তিনটি। প্রথমত, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। দ্বিতীয়, হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত থাকতে হবে। তৃতীয়ত, ইরান যদি শর্ত মেনে চলে তাহলে তারা অর্থনৈতিক ও অন্যান্য সুবিধা পেতে পারে। অন্যদিকে G7 জোটে অংশ নেয়া বিশ্ব নেতারা হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচলের পক্ষে অবস্থান নিয়েছেন এবং লেবাননে তাৎক্ষণিক ও কার্যকর যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। নাহিদা রিন্থি, ৭১। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তার সমর্থন ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকতো না। এছাড়া তিনি যা করেছেন তা করতে অন্য কোনো প্রেসিডেন্ট ইচ্ছুক ছিলেন না বলেও জানান ট্রাম্প। কাতারের আমির শেখ আমির তামিম বিন হামাদ আল থানির সঙ্গে G7 সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, তিনি জড়িত না হলে ইসরায়েল অনেক আগেই ধ্বংস হয়ে যেত। লেবাননে ইসরায়েলের হামলার বিষয়ে নেতানিয়াহুকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তার মতে এই হামলা ইসরায়েলের সঙ্গে শান্তি চুক্তির প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে। ট্রাম্প বলেছেন, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক এখনও মজবুত, কিন্তু তিনি তাকে আরও সংযম দেখানোর জন্য সতর্ক করেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন সমঝোতা শুধু পারমাণবিক কর্মসূচি নয়, আলোচনায় এনেছে বিশাল এক অর্থনৈতিক প্রশ্ন। ইরানের জন্য $300 বিলিয়ন সম্ভাব্য বিনিয়োগ তহবিলের খবর মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে কৌতূহল তৈরি করেছে। তবে তহবিল বাস্তবসম্মত হবে কি না তা নিয়ে শঙ্কিত বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন অরিসুল ইসলাম। দীর্ঘ সংঘাত, অর্থনৈতিক অবরোধ এবং সাম্প্রতিক যুদ্ধের পর যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক নতুন মোড় নিয়েছে। এরই মধ্যে দুই দেশ ভার্চুয়ালি চুক্তিতে সই করেছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। মূল স্বাক্ষর অনুষ্ঠান হবে আগামী শুক্রবার। অন্যান্য বিষয়গুলোর মধ্যে তাদের আলোচনার কেন্দ্রবিন্দু এখন ইরানে $300 বিলিয়ন বিনিয়োগ তহবিল। এই তহবিল যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে দেয়া কোনো অর্থ সহায়তা নয়। মার্কিন প্রশাসনের দাবি, ইরান যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক শর্ত মেনে চলে তাহলে দেশটির অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগের সুযোগ তৈরি হবে। সেই সম্ভাবনাকেই $300 বিলিয়ন বিনিয়োগ কাঠামো হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের নিষেধাজ্ঞায় ইরানের জ্বালানি এবং শিল্প খাতে বিপুল বিনিয়োগ ঘাটতি তৈরি হয়েছে। যদি নিষেধাজ্ঞা শিথিল হয় তাহলে বিভিন্ন খাতে ব্যাপক বিদেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি হতে পারে। তবে ঝুঁকিও কম নয়। ইরানের সঙ্গে ব্যবসা করতে আগ্রহী আন্তর্জাতিক কোম্পানিগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেবে রাজনৈতিক স্থিতিশীলতা এবং নিষেধাজ্ঞার ভবিষ্যৎকে। 2015 সালের পারমাণবিক চুক্তির পরও বহু কোম্পানি ইরানে প্রবেশ করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ায় অনেক কোম্পানি ক্ষতির মুখে পড়ে। ফলে এবারও বিনিয়োগকারীরা দীর্ঘমেয়াদী
নিশ্চয়তা ছাড়া বড় অঙ্কের অর্থ বিনিয়োগে সতর্ক থাকতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ইরানের জব্দ সম্পদ। বিভিন্ন হিসেব অনুযায়ী বিদেশি ব্যাংকগুলোতে ইরানের $100 বিলিয়ন বেশি সম্পদ আটকে রয়েছে। ইরানি কিছু সূত্র $24 বিলিয়ন ছাড়ের সম্ভাবনার কথা বললেও মার্কিন প্রশাসন সেই দাবি অস্বীকার করেছে। ওয়াশিংটন বলছে মূল লক্ষ্য অর্থ ছাড় নয়, বরং ইরানকে আবার বৈশ্বিক অর্থনীতির সঙ্গে যুক্ত করা। তবে রাজনৈতিক বাস্তবতা অর্থনীতির সমীকরণকে জটিল করে তুলেছে। যুক্তরাষ্ট্র এই চুক্তিকে পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করার উপায় হিসেবে তুলে ধরছে। অন্যদিকে ইরান এটিকে অর্থনৈতিক পুনরুদ্ধারের সুযোগ হিসেবে দেখতে চাইছে। কিন্তু দুই দেশের বক্তব্যে এখনও স্পষ্ট পার্থক্য রয়েছে। ফলে বিনিয়োগের প্রতিশ্রুতি বাস্তবে রূপ নেবে কিনা তা নির্ভর করবে আগামী আলোচনার উপর। অরিসুল ইসলাম, ৭১। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ বন্ধে আনা একটি যুদ্ধ ক্ষমতা প্রস্তাব যুক্তরাষ্ট্রের সিনেটে আবারও নাকচ হয়ে গেছে। সিনেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে প্রস্তাবটির পক্ষে ৪৭টি এবং বিপক্ষে ৪৮টি ভোট পড়ে। তার 4 জন রিপাবলিকান সিনেটর দলীয় অবস্থানের বাইরে গিয়ে ডেমোক্র্যাটদের আনা এই প্রস্তাবের পক্ষে ভোট দেন। এ নিয়ে নবমবারের মতো সিনেটররা যুদ্ধবন্ধের এই প্রস্তাবটি এগিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হলেন। এদিকে যুদ্ধবন্ধে ট্রাম্প প্রশাসন ইরানের চুক্তির বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় পক্ষের সিনেটররাই, বিশেষ করে চুক্তির বিস্তারিত তথ্য সিনেটের সঙ্গে শেয়ার না করার হোয়াইট হাউসের উপর চরম ক্ষুব্ধ হয়েছেন আইন প্রণেতারা। ফ্রান্সে আয়োজিত G7 সম্মেলনের দ্বিতীয় দিনে G7-এর নেতারা যুক্তরাষ্ট্র ইরান চুক্তিকে সমর্থন জানিয়েছেন এবং এটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও ইউক্রেনকে একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করার পর এই আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি এ প্রক্রিয়ায় সহায়তা করার চেষ্টা করবেন বলেও জানান। এদিকে জেলেনস্কি বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বৈঠকে ইউক্রেনের মূল মনোযোগের বিষয় ছিল আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করা। এছাড়া রাশিয়াকে আলোচনার টেবিলে আনতে মস্কোর উপর অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করা নিয়েও আলোচনা হয়েছে। এদিকে লেবাননের বিষয়ে G7 নেতারা অবিলম্বে একটি শক্তিশালী যুদ্ধবিরতি এবং হিজবুল্লাহকে নিরস্ত্র করার জন্য লেবাননের প্রতি সমর্থন জানিয়েছেন। আকাশ প্রতিরক্ষার আধুনিক অস্ত্র প্যাট্রিয়ট মিসাইল তৈরিতে হিমশিম যুক্তরাষ্ট্রের নির্মাণে লাগছে বেশি সময়। আকাশ প্রতিরক্ষার অন্যতম আধুনিক যন্ত্র প্যাট্রিয়ট মিসাইল কয়েক সেকেন্ডের মধ্যেই শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র কিংবা যুদ্ধবিমান ধ্বংস করতে সক্ষম এই ইন্টারসেপ্টর। কিন্তু একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতে সময় লাগে 2 বছরের বেশি। কিন্তু কেন এত দীর্ঘ এই প্রক্রিয়া আর কেনই বা উৎপাদন বাড়াতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র, জানাচ্ছেন আরাফাত ইসলাম। কয়েক সেকেন্ডে লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে প্যাট্রিয়ট PS-3 MSC ইন্টারসেপ্টর। কিন্তু এই অত্যাধুনিক মিসাইল তৈরির পেছনে চলে বছরের পর বছর প্রস্তুতি। প্রতি ইউনিটের দাম প্রায় $4 মিলিয়ন। তবুও ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যে উত্তেজনা এবং বৈশ্বিক নিরাপত্তা সংকটের কারণে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের চাহিদা এখন রেকর্ড উচ্চতায়। এই চাহিদা মেটাতে অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিনের সঙ্গে উৎপাদন বাড়ানোর চুক্তি করেছে পেন্টাগন। লক্ষ্য বছরে প্রায় 2000 মিসাইল তৈরি। তবে লকহিড মার্টিন বলছে 2030 সালের আগে সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। একটি প্যাট্রিয়ট মিসাইল তৈরির সঙ্গে জড়িত রয়েছে 400-রও বেশি প্রতিষ্ঠান। প্রথমে আসে বিনিয়োগ ও কারখানা সম্প্রসারণ। নতুন উৎপাদন লাইন স্থাপন, যন্ত্রপাতি বসানো কিংবা কারখানা সম্প্রসারণে লেগে যায় প্রায় 2 বছর পর্যন্ত। এরপর শুরু হয় কর্মী নিয়োগ। সংবেদনশীল প্রতিরক্ষা প্রকল্পে কাজের জন্য কর্মীদের প্রশিক্ষণ ও নিরাপত্তা যাচাইয়ে সময় লাগে আরও কয়েক মাস। চুক্তি পাওয়ার পর শুরু হয় সরবরাহের বিশাল কর্মযজ্ঞ। বোয়িং তৈরি করে মিসাইলের শিকার অংশের গুরুত্বপূর্ণ উপাদান। L3 হ্যারিস সরবরাহ করে রকেট মোটর, প্রোপেলান্ট, যন্ত্রাংশ উৎপাদন এবং বিভিন্ন স্তরের সরবরাহকারীদের সমন্বয় করতেই কেটে যায় দীর্ঘ সময়। আরকানসাস অঙ্গরাজ্যের ক্যামডেনে লকহিড মার্টিনের কারখানায় শুরু হয় চূড়ান্ত সংযোজন। সবকিছু ঠিকঠাক থাকলেও একটি মিসাইল সংযোজন ও মান নিয়ন্ত্রণ পরীক্ষায় লাগে অন্তত 6 সপ্তাহ। এরপর বিশ্বের বিভিন্ন দেশে থাকা আকাশ প্রতিরক্ষা ইউনিটে পৌঁছে দিতে প্রয়োজন হয় আরও সময়।
বিশেষজ্ঞরা বলছেন শুধু উৎপাদন বাড়ালেই সমাধান হবে না, কারণ দ্বিতীয় স্তরের সরবরাহকারীদের ৮০%-এরও বেশি প্রতিষ্ঠান একই সঙ্গে একাধিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য যন্ত্রাংশ তৈরি করে। ফলে একটি মিসাইলের উৎপাদন বাড়াতে গেলে পুরো প্রতিরক্ষা শিল্প ব্যবস্থাকেই সমান তালে বাড়াতে হবে। বিশ্বজুড়ে নিরাপত্তা উদ্বেগ যত বাড়ছে ততই শীর্ষে প্যাট্রিয়ট মিসাইলের চাহিদা। কিন্তু একটি ইন্টারসেপ্টর তৈরির জটিল প্রযুক্তি, দীর্ঘ সরবরাহ শৃঙ্খল এবং দক্ষ জনবলের সীমাবদ্ধতা দেখিয়ে দিচ্ছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে অর্থ থাকলেই উৎপাদন দ্রুত বাড়ানো সম্ভব নয়। আরাফাত ইসলাম, ৭১। ভারতের মেডিকেলে ভর্তি পরীক্ষাকে সামনে রেখে টেলিগ্রাম সাময়িকভাবে বন্ধ করেছে। জালিয়াতি ও প্রশ্নপত্র ফাঁস রুখতে এমন পদক্ষেপ নিয়েছে সরকার। পরীক্ষার আগে সরকার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, পরীক্ষার পরদিন পর্যন্ত টেলিগ্রামের ব্যবহার সীমিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এই পদক্ষেপের মূল লক্ষ্য হল বিভিন্ন জালিয়াত চক্রকে প্রতিহত করা। অভিযোগ রয়েছে কিছু চক্র টেলিগ্রাম ব্যবহার করে প্রশ্ন ফাঁসের মিথ্যা দাবি ছড়িয়ে পরীক্ষার্থীদের বিভ্রান্ত করে, ফলে প্রতারণা ও আর্থিক ক্ষতির শিকার হয় পরীক্ষার্থীরা। গত ৩ মে ভারতের মেডিকেলে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, তবে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তা বাতিল করে পুনরায় পরীক্ষার জন্য ২১ জন নির্ধারণ করা হয়। ১৭০০ বছর মাটির নিচে চাপা থাকার পরও অক্ষত অবস্থায় মিলল রোমান যুগের দুটি মার্বেল ভাস্কর্য। ইসরায়েলের প্রত্নতাত্ত্বিকরা বলছেন, এমন নিখুঁত অবস্থায় একসঙ্গে দুটি প্রাচীন মূর্তি পাওয়া বেশ বিরল ঘটনা। ইসরায়েলের উত্তরাঞ্চলের বিনিয়ামিন গিভাত আদা শহরের কাছে প্রত্নতাত্ত্বিক খনন কাজে সময় মিলেছে মার্বেলের আবক্ষ মূর্তি দুটি। আরও জানাচ্ছেন নাহিদা রিন্থি। মাটির নিচে লুকিয়ে থাকা ১৭০০ বছরের ইতিহাস উঠে এলো সামনে। ইসরায়েলের প্রত্নতাত্ত্বিক খননে মিলেছে রোমান যুগের দুটি বিরল মার্বেলের আবক্ষয় মূর্তি। অবিশ্বাস্যভাবে প্রায় অক্ষত অবস্থায় রয়েছে এগুলো। গবেষকদের দাবি, একসঙ্গে এমন প্রাচীন ভাস্কর্য পাওয়া খুবই দুর্লভ। ইসরায়েলের উত্তরাঞ্চলের বিনিয়ামিনা গিভাত আদা শহরের কাছে প্রত্নতাত্ত্বিক খনন কাজে মিলেছে রোমান যুগের দুটি মার্বেলের আবক্ষয় মূর্তি। এই ভাস্কর্য দুটি পাওয়া গেছে মাটির নিচে, মুখ নিচের দিকে থাকা অবস্থায়। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, দীর্ঘ সময় পরও মূর্তিগুলো এত ভালো অবস্থায় রয়েছে, যা রীতিমতো বড় এক বিস্ময়। আমরা যখন একত্রিত হয়ে নিজেরাই খনন করে প্রত্নবস্তুগুলো উন্মোচন করতে শুরু করলাম, তখন বিশাল মার্বেলের মূর্তি দেখে আমরা বিস্মিত হয়ে গেলাম। আমরা এটা বিশ্বাস করতে পারছিলাম না, কারণ মূর্তিগুলো অবিশ্বাস্য রকম ভালো ছিল। খনন কাজের নেতৃত্ব দেওয়া গবেষক মাইকেল সোরজনিক জানান, সাধারণত প্রাচীনকালের এমন ভাস্কর্যগুলো পুনরায় ব্যবহার করা হতো নির্মাণ সামগ্রী হিসেবে। তাই পুরোপুরি অক্ষত দুটি মূর্তি একসঙ্গে পাওয়া অত্যন্ত বিরল। ১৭০০ বছর ধরে মাটির নিচে থাকার পরও এই ভাস্কর্যগুলো চোখের সামনে দেখতে পাওয়া সত্যি রোমাঞ্চকর। বিশ্বের সাথে এটি প্রদর্শন করতে পেরে আমরা গর্বিত। এর কারণ হলো ইসরায়েলে এমন জিনিস খুঁজে পাওয়া খুবই বিরল। গবেষকরা জানান, একটি মার্বেলের মূর্তির গায়ে খোদাই করা রয়েছে প্রাচীন গ্রিক নাম লাইকুরগাস। মুখের গম্ভীর অভিব্যক্তির কারণে ধারণা করা হচ্ছে এটি স্পার্টার প্রতিষ্ঠাতার মূর্তি। অন্য মূর্তিটির পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি, তবে এর শান্ত ও জ্ঞানী অভিব্যক্তি দেখে প্রত্নতাত্ত্বিকরা ধারণা করছেন এটি কোনো দার্শনিকের প্রতিকৃতি হতে পারে। ইসরায়েলের পুরাতত্ত্ব কর্তৃপক্ষ জানিয়েছে, ঐতিহাসিক গুরুত্বের কারণে মূর্তি দুটি এখন প্রদর্শনের জন্য রাখা হয়েছে। নাহিদা রিন্থি, ৭১। একসময় যে হ্রদের তীরে ছিল পর্যটকদের কোলাহল, নৌকা আর প্রাণচাঞ্চল্য, আজ সেই ভেলেন্স লেকের বুকে দেখা যাচ্ছে শুকিয়ে যাওয়া তীর আর উন্মুক্ত বালুচর। জলবায়ু পরিবর্তন ও দীর্ঘদিনের ভুল পানি ব্যবস্থাপনায় হাঙ্গেরির তৃতীয় বৃহত্তম এই হ্রদ এখন হারাচ্ছে তার স্বাভাবিক রূপ। হুমকিতে পড়েছে পরিবেশ ও পর্যটন। বিস্তারিত নাহিদা রুইন্টি রিপোর্টে। জলবায়ু পরিবর্তন আর দীর্ঘদিনের ভুল পানি ব্যবস্থাপনার কারণে ভয়াবহ সংকটে পড়েছে হাঙ্গেরির জনপ্রিয় ভেলেন্স লেক। দেশটির তৃতীয় বৃহত্তম এই হ্রদের পানির স্তর নেমে যাচ্ছে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে। এতে হুমকির মুখে পড়েছে জলজ পরিবেশ ও পর্যটন শিল্প।
হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট থেকে মাত্র 40 কিলোমিটার দূরে অবস্থিত ভেলেন্স লেক। একসময় সেখানে পর্যটকদের ভিড় আর নৌযানে মুখর থাকতো। এখন সেখানে দেখা যাচ্ছে শুকিয়ে যাওয়া তীর আর উন্মুক্ত বালুচর। বিশেষজ্ঞরা বলছেন চলতি গ্রীষ্মে হ্রদটির পানির স্তর আরও কমে যেতে পারে। সম্প্রতি আগার্ড এলাকায় পানির উচ্চতা নেমে আসে মাত্র 56 সেন্টিমিটারে, যা 2022 সালের ঐতিহাসিক সর্বনিম্ন 53 সেন্টিমিটারের খুব কাছাকাছি। বিশেষজ্ঞদের আশঙ্কা, পর্যাপ্ত বৃষ্টিপাত না হলে গ্রীষ্মের শেষে পানির স্তর নেমে যেতে পারে মাত্র 30 সেন্টিমিটারে। আগামী 30 থেকে 40 দিনের মধ্যে পানির স্তর আরও 25 থেকে 30 সেন্টিমিটার কমতে পারে এবং ভেঙে যেতে পারে আগের সব রেকর্ড। napokon belül megdöntjük ezt a valahamért legalacsonyabb vízszintet. তবে এই সংকটের পেছনে শুধু জলবায়ু পরিবর্তন নয়, রয়েছে কয়েক দশকের ভুল পানি ব্যবস্থাপনা। কৃষিকাজের জন্য জলাভূমি শুকিয়ে ফেলার কারণে হ্রদটির স্বাভাবিক পানি ধরে রাখার ক্ষমতা কমেছে। পানির সংকটে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় ব্যবসা। নৌকা চালানোর প্রশিক্ষক পিটার সানিসোলো তার কার্যক্রম সরিয়ে নিচ্ছেন হাঙ্গেরির আরেক জনপ্রিয় হ্রদ বালাটনে। আগে বুদাপেস্টের কাছাকাছি হওয়ায় মানুষ ভেলেন্স লেকে নৌকা শেখার জন্য আসতো, এখন তাদের দূরে যেতে হচ্ছে। এদিকে দেশটির পরিবেশ মন্ত্রী লাসলো গাইদোস জানিয়েছেন সরকার পানির গুণগত মান উন্নয়ন, টেকসইভাবে পানি সরবরাহ এবং হ্রদের তীর পুনরুদ্ধারে কাজ করবে। তবে স্থানীয় মেয়র জানিয়েছেন পরিবর্তিত জলবায়ুর সঙ্গে মানিয়ে নেওয়া ছাড়া আপাতত কোনো উপায় নেই। নাহিদা রিন্থি, ৭১। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।